এই বিষয়টাকে পরিচিত করার জন্য আন্দোলনটা করছেন? আসলে মানে বিষয়টা কি? ধন্যবাদ। এবং মাসুদ কামাল ভাইয়ের মাধ্যমে এই অনুষ্ঠানের দর্শক শ্রোতা বন্ধুগণকেও ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত বলে নেই যে পিয়ার কোনো যন্ত্রের নাম না, যে মানুষ জানে না বুঝে না, বিষয়টা এমন না। এটা তো ভোট। এখন যেমন ব্যালটে ভোট হবে, পিয়ারও ঠিক একই ভোট। এটা এমন একটা ধারণা রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে আমাদের, তারা দেওয়ার চেষ্টা করছে যে এরা বলছে যে ইভিএম যেমন মানুষ বুঝতে সমস্যা হয়েছে, তেমন পিয়ারও বুঝতে সমস্যা হচ্ছে। তো এটা আসলে মানুষকে বিভ্রান্ত করার একটা কৌশল। আসলে পিয়ার তো কোনো মেশিনের নাম না, কোনো যন্ত্রের নাম না। পিয়ার হলো, এখন যে মানুষ ভোট দিচ্ছে সেভাবেই ভোট দিবে, কিন্তু কোনো মানুষের ভোট বিফলে যাবে না। এখন যেমন ভোট দিলে একজনের ভোটে প্রতিনিধি নির্বাচিত হয়, আবার আর পাঁচজনের ভোটে কোনো প্রতিনিধি নির্বাচিত হয় না। কিন্তু পিয়ার পদ্ধতিটা এমন যে যারাই ভোট দিবে প্রত্যেকেরই এই ভোটটা মূল্যায়িত হবে এবং প্রত্যেকেরই পার্লামেন্টে প্রতিনিধি থাকবে। তো এবং এখানে দলীয় প্রতীকের উপর ভোট হবে। এখানে আঞ্চলিক কোনো ক্যান্ডিডেট থাকবে না। জাতীয়ভাবে নির্বাচনটা হবে, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের প্রতীক আহ, নির্ধারিত হবে, ব্যালটে থাকবে, সেই প্রতীকে ভোট হবে। এবং এটা গোটা দুনিয়ায় এখন এটা একটা জনপ্রিয় পদ্ধতি। এখন কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতারা যখন বলেন যে পিয়ার খায় না মাথায় দেয়, এটা আমরা বুঝি না জানি না, তখন আসলে তাদের অজ্ঞতা নিয়ে আমাদের আসলে আমরা শঙ্কিত হই যে এত অজ্ঞ রাজনীতিরা দেশ চালায় কিভাবে, এটা আমাদের বুঝে আসে না। যাই হোক, তারপরেও ওনারা এটাকে মানুষের সামনে বিতর্কিত করার জন্য নানামুখী কথাবার্তা বলে। তো আমরা কিন্তু এ ব্যাপারে আমরা আমাদের কথা বলে যাচ্ছি। এবং পিয়ারটা যে এবার নতুন আমরা বলছি, বিষয়টা এমন না। আমরা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ 2008 সালে জোরালোভাবে এই দাবি নিয়ে আমরা আসছি। এবং 2008 সালে যখন 111-এর সরকার আসলো, তখন আমরা দেখলাম যে আসলে এই সংকটটা কোথায়, বারবার নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দেশে এই সংকট দেখা দেয়। তখন কিন্তু আমরা আন্তর্জাতিক বিশ্বের গণতান্ত্রিক দেশে কোন কোন জায়গায় কি নির্বাচন হয় এগুলো দেখে আমরা বুঝতে পারলাম যে এখন পিয়ার পদ্ধতি হলে বাংলাদেশে নির্বাচনটা এখন যে পদ্ধতিতে নির্বাচনের সহিংসতা হয়, সংঘাত হয়, মারামারি হয়, হানাহানি হয়, এবং রাজনৈতিক প্রতিহিংসা বেড়ে যায়, এটা কিছুটা হইলেও নিয়ন্ত্রিত হতে পারে। এই জন্য আমরা পিয়ার পদ্ধতি নির্বাচনটা কথা আনলাম। এবং 2001 সালে যে ইনব্যালেন্স একটা পার্লামেন্ট হয়েছে, ইনব্যালেন্স বলতে গেলে দেখা গেল যে আওয়ামী লীগ বিএনপির ভোটের রেশিও কিন্তু কাছাকাছি ছিল, জি। 40-41% কাছাকাছি। কিন্তু কাছাকাছি বিএনপি বেশ। বিএনপি দেখা গেল পার্লামেন্টে আসন পেয়ে গেল 200-র উপরে, তাই না? হুম। হুম। বিএনপির বিএনপি জোট। পেয়েছে 192টা। হ্যাঁ, বিএনপি একশো পেয়েছে 192টা। 192টা শুধু বিএনপি। তারপরে আবার বিএনপি। জামাত আছে, এবং রাইট। তাদের সাথে আরো আছে 100-র উপরে, 200-র উপরে ছিল তাদের এই বিএনপি পক্ষের আসন। আর আওয়ামী লীগ প্রায় একই ভোট পেল, হয়তো হুম। 40% কত সামথিং, কিন্তু তারা আসন পেল কম, অনেক কম, 62। 62 পেয়েছে। 62। এই যে জি। একটা ভোট কিন্তু প্রায় কাছাকাছি, কিন্তু আসন হয়ে গেল অসম্ভব রকমের তিনগুণ। পার্থক্য। তো আমরা দেখলাম যে এই যে একটা ইনব্যালেন্স হয়, এটার কারণটা কি? এবং এটা যাতে সামনে না হয়, এটাকে কেন্দ্র করেই কিন্তু আসলে 111-এর দিকে যে গেল আওয়ামী লীগ, যে আন্দোলন সংগ্রাম করলো, মূল কিন্তু ছিল যে পার্লামেন্টে গিয়ে বিএনপি তাদের মতো করে সংবিধান পরিবর্তনের চেষ্টা করলো। বিভিন্ন রকম হয়তো দেখা গেলো যে তারা উদ্ধত আচরণ করলো, এবং সারা দেশে বিভিন্ন রকম সমস্যা সংকট হলো, তাই না? এতে করে আওয়ামী লীগ তারা আরো বেশি এতে বিক্ষুব্ধ হয়ে এবং সরকার পতনের আন্দোলন করে এক এক সময় দেখা গেল লগি বৈঠা নিয়ে মাঠে নেমে গেল, তাই না? জি। কারণটা ছিল কি, দুই পক্ষই আসলে বিক্ষুব্ধ ছিল, ইয়া ছিল। যাই হোক, হুম। এটা একটা পরিণতি, যে ইনব্যালেন্স পার্লামেন্টের একটা পরিণতি। যদি পার্লামেন্টটার মধ্যে ব্যালেন্স হতো, দুই পক্ষই সেখানে তর্ক বিতর্ক যাই হতো পার্লামেন্টে হতো, এবং Right. দেখা গেল ওখানে একটা সমঝোতা সমন্বয় হয়তো হতে পারতো। তো আমরা তখন এই পদ্ধতিটা দিয়েছি যে এই পদ্ধতি, পিয়ার পদ্ধতি নির্বাচনটা হলে তাহলে সকল দলের সেখানে প্রতিনিধিত্ব থাকবে, যাদের জনসমর্থন, ন্যূনতম জনসমর্থন আছে, এবং পার্লামেন্টটা কার্যকর হবে। এবং সেখানে এই যে নির্বাচনে মারামারি, কাটাকাটি, পেশি শক্তির ব্যবহার, কালো টাকা, এটার ব্যবহার কম হবে। এবং আসলে ভালো মানুষ, যোগ্য মানুষ
যারা আসলে জাতীয় সংকটগুলো চিহ্নিত করতে পারে, বিশ্লেষণ করতে পারে, এমন অভিজ্ঞ মানুষরাই পার্লামেন্টে যাওয়ার মতো সুযোগ হবে। আর শুধুমাত্র আঞ্চলিকভাবে যারা প্রভাব বিস্তার করতে পারে, যাদের কালো টাকা আছে, আহ, এমন অশিক্ষিত বা অর্ধশিক্ষিত মাস্তান টাইপের ক্যান্ডিডেট, তাদের আর আসলে পার্লামেন্টে যাওয়ার ওইরকম পরিবেশটা আর থাকবে না। অর্থবহ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও গুণগত পরিবর্তন আসবে, এবং রাজনৈতিক দলগুলোর রাজনীতি কালচার উন্নত হবে, এবং নতুন নতুন রাজনৈতিক দলের বিকাশ হবে। এখানে মনোপলি রাজনীতি, দুই একটা দলের রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি যেমন স্বাধীনতার পর থেকে চলে আসছে, সেটা একচেটিয়া থাকবে না। এই জন্য আমরা আসলে 2008 সালে পিয়ারটা পদ্ধতির নির্বাচনের কথা আচ্ছা, বলেছিলাম। এখন আমার যে প্রশ্নটা ছিল যে যদি পিআর পদ্ধতি না হয়, তাহলে কি আপনারা নির্বাচন বর্জন করার মতো দিকে যেতে পারেন, নাকি আপনাদের দাবি থাকবে নির্বাচন হবে, তারপরও দাবি অব্যাহত থাকবে, এরকম রাখবেন? না, এখানে আমাদের বিষয়টা একটা যৌক্তিক বিষয়। আমরা কেন আজকে আমরা এটা রাজপথে আনবো? 5ই আগস্টের পরে তো আসলে আমরা চেয়েছিলাম সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তুলবো, এবং সরকার কিছু অঙ্গীকার করেছে। তাদের জি। এটা মৌলিক অঙ্গীকারের মধ্যে প্রথম নাম্বার অঙ্গীকার হলো তারা রাষ্ট্র সংস্কার করবে। এখন রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে আমরা দেখলাম সবচেয়ে বড় সংস্কারের জায়গা হলো নির্বাচন পদ্ধতির সংস্কার। এই জন্য আমরা জি। বারবার এই আলোচনাটা আমরা ঐক্যমত্য কমিশনে আনার চেষ্টা করেছি। আমরা লিখিতভাবে আবেদন করেছি, জমা দিয়েছি। আমরা বারবার এজেন্ডা আনার জন্য আমরা বলেছি যে এটা ডায়লগ হোক, আলোচনা হোক, ডিবেট হোক, জাতি দেখুক, মিডিয়া দেখুক, যে পক্ষে বিপক্ষে যুক্তিগুলো বিশ্লেষণ হোক। কিন্তু আমরা কি দেখলাম যে ঐক্যমত্য কমিশন, যেটা আসলে ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য আর ডায়লগ শুরু করলো, 2 মাস 2.5 মাস পর্যন্ত আলোচনা হলো, তারা কি করলো না, তারা আমাদের এই একটা দাবি, আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু রাজনৈতিক দল যে দাবিটা আনলাম, সেটা তারা এজেন্ডাভুক্তই করলো না। তো জি। এখন আমরা কি করব দেখেন, আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে আসলো। 15ই সেপ্টেম্বর ছিল তাদের ঐক্যমত্য কমিশনের বর্ধিত সময়েরও শেষ দিন। সেদিন কিন্তু আমরা সংবাদ সম্মেলন করে আমাদের কর্মসূচি ঘোষণা করেছি, তাই না? তারপর অবশ্য তারা আবার 1 মাস বাড়িয়েছে, নতুন কোনো এজেন্ডার জন্য কিন্তু না, তারা 1 মাস সময় বাড়িয়েছে। এই যে জুলাই সনদ হলো, এটা কিভাবে বাস্তবায়ন হবে, এটার জি। পদ্ধতি নিয়ে আলোচনার জন্য। তো এটাও আমরা দেখছি যে এটাও তাদের এক ধরনের কি বলে এটাকে, এই পরিস্থিতিকে সংরক্ষণ। করার একটা কৌশল, এবং তারা হুম। তাদের এজেন্ডা নিয়ে আগাচ্ছে মনে হয়। কারণ দেখেন, উম, তাদের উদ্দেশ্য ছিল বা তাদের যেই কার্য পরিধি ছিল সেটা হলো রাজনৈতিক দলগুলোর সাথে একটা জায়গায় পৌঁছে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা, তাই সে একটা সনদ করা। এখন সনদ বাস্তবায়নের জন্য আবার নতুন একটা বিতর্ক তারা শুরু করে দিল। এটা কেমন কথা? আপনাদের কাজ তো ছিল যে কিছু সংস্কারের বিষয়ে রাজনৈতিক দল এক হবে, এক হইছে, বিভিন্ন তর্ক বিতর্কের পর আলোচনার পর এক জায়গায় তো আসা হয়েছে। এখন আবার নতুন জি। একটা বিতর্ক আপনারা এনে দিলেন, এটা কিভাবে বাস্তবায়ন হবে? এটা নিয়ে আবার শুরু হলো। 1 মাস সময় নিল। আচ্ছা বলেন দি হুম। হুম। মাসুদ ভাই, পার্লামেন্ট হইলো সেখানে আইন রচনার জায়গা, আইন কিভাবে রচিত হবে, আইন হুম। কিভাবে হবে, বিধান কিভাবে হবে, এটা নিয়ে পার্লামেন্টে বিতর্ক হবে, আইন হয়ে যাবে। আর আইন কিভাবে হুম। এটা প্রয়োগ হবে এটা নিয়ে কোনোদিন বিতর্ক হয়? এটা তো যারা আইন প্রয়োগের জন্য তো আলাদা কর্তৃপক্ষ আছে, তারা সেটা বাস্তবায়ন করবে। তাহলে নির্বাহী বিভাগ তো আছে এখন যেভাবে হোক, এখন সনদ হয়েছে, এটা বাস্তবায়ন করবে যারা বাস্তবায়নের দায়িত্বে যারা আছে তারা। এটা নিয়ে আবার ডায়লগ রাজনৈতিক দলগুলোর সাথে, এইটাও আমরা মনে করছি যে এখানে একটা পক্ষকে সুবিধা দেওয়ার জন্য বরং তারা এই নতুন একটা মানে ইস্যু তৈরি করেছে। এখন আমরা যে পিয়ারের মৌলিক একটা ইস্যু নিয়ে আমরা এতদিন বার্গেনিং করলাম, কথা বললাম, রাজপথে কথা বললাম, আপনাদের সাংবাদিকদের সঙ্গে কথা বললাম, টকশোতে কথা বলছি, এটা তারা এজেন্ডায় আনে নাই। এখন আমরা কি করব? এখন বলেন মাসুদ ভাই, হুম। যে মাসুদ কামাল ভাই, যে তার আসলে মানে আপনারা আমাদের রাস্তায় নেমে জনগণের সামনে সেটা যাওয়া বাধ্য ছাড়া হবেন? উপায় কি? হুম। হুম, আমরা বুঝতে পেরেছি। এমনিতেই থেমে যাব? একটা যৌক্তিক দাবি। এটা তো এখন আমরা দেখবো জি। জনগণ এটা কিভাবে নিচ্ছে। এখন বিভিন্ন জনমত জরিপ হচ্ছে। কালকেও দেখলাম একটা জনমত জরিপে, তারা নিজেরাই হয়তো করেছে কোনো একটা সংস্থা দিয়ে, 56% মানুষ পিয়ার সম্পর্কে জানে না। বুঝলেন? আচ্ছা, তাহলে হুম। পিয়ার হুম। সম্পর্কে 56% মানুষ জানে না, তাহলে তো 44% মানুষ জানে। তাহলে হুম। 44% মানুষের মধ্যে কি একটা বড় রাজনৈতিক দলের নেতারা নাই? তারা বলে যে তারা জানে না।
তো 44% মানুষ যে ব্যাপারে তাদের যে ধারণা আছে জানে, তেমন বড় বড় দলের নেতারা বলে এটা খায় না, মাথায় দেয়, নাকি তেল হিসাবে ব্যবহার করে, এটা তারা জানে না। তাহলে 44 ভাগ মানুষ মানে কি? এখন প্রায় 50%। তো একটা হুম 50% মানুষ বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার জন্য 44% সমর্থন লাগে না। আমরা তো অতীতে দেখে এসেছি 32-33% দিয়েও ক্ষমতায় চলে যায়। তা 44, হুম হুম ধরে নিলাম এই জরিপটা সঠিক, এর আগে তো 71% ইপিআর এর পক্ষে ছিল, এখন বলছে 44%, ধরে নিলাম 44%, এটাই কমটাই, কিন্তু 44% কি কম? এটা এটা কি কি হুম। মূল্যায়ন আচ্ছা, নেওয়ার আপনাদের মতো? এই 5 দফা দাবি নিয়ে একটা আলোচনা করি। এখানে আপনাদের আরেকটা দাবি আছে যে জাতীয় পার্টি এবং ওই সময় আওয়ামী লীগের যারা সহযোগী ছিল 14 দল বলতে যা বোঝায়, তাদেরকে আপনার নিষিদ্ধ দাবি করেছেন। এই দাবিটা কেন? একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা কি সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে করা কি ঠিক, নাকি এটা না, জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত হতো? এখানে এখানে বিষয়, মাসুদ কামাল, আমি বিষয়টা ক্লিয়ার করি। আমরা কিন্তু নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার কথা বলি নাই। আমরা যেটা বলেছি যে তাদের বিচার করার জন্য, যেহেতু জি। তারাও সহযোগী ছিল এবং তাদের মতো যারা সহযোগী ছিল, যেমন জাসদের ইনু সাহেব ছিলেন, এবং ওয়ার্কার্স পার্টির ওয়ার্কার্স পার্টি মেনন সাহেব, মেনন। একই তো ছিল, তাই না? রাইট এবং রাইট। একই অপরাধে অপরাধী, তো একই অপরাধে অপরাধী একজন জেলে থাকবে। আবার আপনি দেখেন জাতীয় পার্টির জিএম কাদের, চুন্নু, তারা কিন্তু সরকারেও ছিল, আবার বিরোধী দলেও ছিল। তারা সব সুবিধা তারা ভোগ করেছে, তাই না? এবং তারা একথাও বলেছে, জাতীয় পার্টির এই যে জিএম কাদের সাহেব ভারত থেকে সফর করে এসে বলেছে, সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন, আপনাদের মতো সাংবাদিকরা, যে আপনার ভারতে কি কথা হলো। উনি বলেছেন অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে, তবে তারা অনুমতি না দিলে আমি এটা বলতে পারবো না। কত বড় নির্লজ্জ রাজনৈতিক দলের প্রধান! তিনি কি বলবেন এই ব্যাপারেও তার স্বাধীনতা নাই। তো এমন একজন রাজনৈতিক যেই ব্যক্তি এই রাজনৈতিক দলের প্রধান, ওই রাজনৈতিক দলটা এই দেশের জন্য কতটা নিরাপদ? আপনি বলেন। তারা নিজেরাই তো স্বাধীন না, তারা অন্যদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এখানে রাজনীতি করে। অন্যরা কি বলে দেয় সেটা তারা ইমপ্লিমেন্ট করে। আরেকটা বিষয় হলো যে আমরা যেটা আশঙ্কা করছি, তারা এখন থাকলে আমরা তাদেরকে নির্বাহী আদেশে নিষেধ করতে বলছি না, আমরা বলছি তাদেরকে বিচারের আওতায় আনার জন্য। হ্যাঁ, বিচারিক কার্যক্রম চলাকালীন তাদের কার্যক্রম যাতে নিষিদ্ধ থাকে। আর নয়তো কি হবে দেখলেন, আমাদের এই যে নুরুল হক নূরের উপরে যে ঘটনাটা ঘটলো, এবং যে যে অবস্থা ঘটলো, পাড়ায় মহল্লায় বিভিন্ন জেলায়, উপজেলায়, থানায় এই জাতীয় ঘটনা ঘটবে, এবং একটা অস্থিরতা তৈরি হবে, একটা বিশৃঙ্খলা হবে, এবং রাজনীতি মানে নির্বাচনী কার্যক্রমটাই অনেকটা ব্যাহত হবে, আপনি কি সন্ত্রাসী মনে করেন কার্যক্রম। যে এদেরকে এই কার্যক্রম স্থগিত রাখলে পরে এই ধরনের ঝামেলা কম হবে নাকি বেশি হবে? অনেকে তো মনে করে না, না, কার্যক্রম না, না, স্থগিত রাখলে না, বেশি না, হবে, শুনেন শুনেন, চূড়ান্ত আমি হামলা একটা হতে কথা, পারে। জাতীয় পার্টি এমন কোন রাজনৈতিক দল না যে তাদের কোনো জনসমর্থন আছে সারা দেশে, এমন না, এটা কিন্তু নাই। কিন্তু এটা একটা ইয়া হবে, সুযোগ হবে, যে জাতীয় পার্টিকে ওপেন করে দিলে কিছু দেখা যাবে বিভিন্ন অপরাধীরা তাদের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে পরিস্থিতি ঘোলা করার জন্য সেই সুযোগটা নিতে চাবে। এবং যারা আসলে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের সংগঠন, তারা তো উত্তেজিত, এবং তারা এটাকে স্বাভাবিকভাবে নিবে না। আপনার গণ অধিকার পরিষদে দেখেছেন যে তারা তাদের অফিসে কিন্তু হামলা করেছিল, এবং বিভিন্ন রকম। গণঅধিকার পরিষদে হামলা তো করেছে পুলিশ আর্মি, ওখানে তো জাতীয় পার্টির কেউ ছিল না, আমরা তো ভিডিও দেখেছি। না, না, গণ অধিকার পরিষদের এখানে প্রোগ্রামটা, তো প্রথম তারা মিছিল করেছিল, সেখানে তাদের অফিস থেকে প্রথম তাদেরকে উস্কানি দেওয়া হয়েছিল। সেই অফিসে কিন্তু জাতীয় পার্টির লোকজন ছিল, ইভেন জিএম কাদেরও ছিলেন সেই অফিসে, তখন ওই আচ্ছা দিন জিএম কাদের ছিলেন, আমরা যতটুকু জানি। আপনাদের কাছে হয়তো আচ্ছা, আরেকটা তথ্য। কথা, অনেকে এমন কথা এই বলছেন জন্য যে জাতীয় আমরা এই আশঙ্কা থেকে বলছি যে তাদের বিচারিক কার্যক্রম চলুক। হ্যাঁ, আচ্ছা বিচারে যদি তারা নিরপরাধী হয়, তারা যদি সুস্থভাবে রাজনীতি করার মতো তাদের সেই বিচারিক ফায়সালায় যদি তারা সুযোগ পায়, তাহলে তো আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বিচার আচ্ছা, আরেকটা চলাকালীন। কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু আরেকটা কথা আপনি আমাকে বলেন যে অনেকে তো এমনও বলছে যে আসলে জাতীয় পার্টিকে বিচারিক বিচার করা যে দাবিটা আপনি করছেন, এবং সেই দাবির সঙ্গে যেটা শর্ত একটা থাকছে, যতদিন বিচার চলবে ততদিন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকবে। এটা হওয়া মানে হলো তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। অনেকে তো এমনও বলছেন যে তাদেরকে নির্বাচনের বাইরে রাখতে না পারলে আপনাদের মধ্যে একটা ভীতি কাজ করছে যে তারা না আওয়ামী লীগের যারা ভোটার আছে তাদের ভোট পেয়ে তারা দ্বিতীয় দল হয়ে যাবে, প্রধান বিরোধী দল হতে পারে। এই ধরনের ভয়ের কারণে কি আপনি এটা করতে যাচ্ছেন?
না, আমরা আমরা ন্যায্যতা চাচ্ছি, যে একই অপরাধে কারো বিচার হবে, কেউ জেলে যাবে, আর কেউ এখানে বাইরের এজেন্ডা বাস্তবায়নের জন্য রাজনীতি করবে, উস্কানি দিবে। এবং এই জিএম কাদের কিন্তু এই সরকারকে বলেছেন এটা অবৈধ এবং তারা ব্যর্থ, এবং তারা নির্বাচন করতে পারবে না, এই জাতীয় কথাবার্তা বলে যাচ্ছেন। অতএব তাদেরকে, এই সরকারকে ব্যর্থ প্রমাণের জন্যই বরং তিনি নির্বাচনকে কাজে লাগাবে। আমরা মনে আচ্ছা। করছি যে এই সরকারেরই উচিত তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসা। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। এখন একটা আজকের একটা ঘটনা একটু অনেকটা হয়তো ব্যক্তিগত মনে হতে পারে আপনাদের কাছে। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি আজকে লক্ষ্মীপুরে একটা অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় কিছু কথা বলেছেন। আমি আপনার এই কথাগুলো একটু পড়ে শোনাই, তারপর আপনার মন্তব্যটা কি জানতে চান। বিএনপি যুগ্ম মহাসচিব অ্যানি বলেন, চরমনায়ের পীর জাতীয় বেঈমান ও ভণ্ড। স্বৈরাচার শেখ হাসিনার পতনে কোনো ভূমিকা ছিল না ইসলামী আন্দোলনের। বিগত 17 বছরের ফ্যাসিস্ট বিরোধী কোনো আন্দোলনে ইসলামী আন্দোলন, হাত পাখা বা চরমনায়ের পীরের কোনো ভূমিকা ছিল না, বরং স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে তাদের সখ্য ছিল। বর্তমানে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দলটি। নির্বাচন বিঘ্নিত করতে নানা চক্রান্ত হচ্ছে, ইসলামের নামে তারা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। এই যে কথাটা উনি বলেছেন আপনাদের দলের বিরুদ্ধে, আপনাদের নেতার বিরুদ্ধে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? না, এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং জুলাই অভ্যুত্থানে আমাদের কি ভূমিকা ছিল এটা দেশবাসী দেখেছে। এবং সেখানে একমাত্র রাজনৈতিক দল হিসাবে আমাদের শীর্ষ নেতারাই মাঠে ছিলেন, নেতৃত্বে ছিলেন। বরং সেখানে বিএনপির কোনো প্রধান নেতাকে বা বড় নেতাকে কিন্তু আমরা মাঠে পাই নাই। যাই হোক, এটা উনি যেটা বলেছেন এটা মূল্যায়ন জনগণ করবে। আর চরমনায়ের পীর সাহেব ভণ্ড নাকি ভালো, এটা তো এই দেশের মানুষ চরমনায়ের পীর সাহেবকে দীর্ঘদিন যাবৎ দেখছেন এবং তাদেরকেও মানুষ দেখছেন। অতএব তারা যে সমস্ত বক্তব্য দিচ্ছেন, আমি মনে করি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ তাদের বক্তব্যের জবাব দিবে এবং জনগণই ডিসাইড করবে আসলে কারা ভণ্ডামি করে, কারা প্রতারণা করে, কারা জনগণকে বিভিন্নভাবে জিম্মি করে, দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করে, এবং কারা আসলে চাঁদাবাজি করে, নৈরাজ্য করে, দুর্নীতি করে, এবং এই গত 53 বছর এই পর্যন্ত এই দেশটাকে ধ্বংসের পথে নিয়ে 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 যাওয়ার জন্যে কেমন রাজনীতিবিদরা দায়ী, চরমনায় পীর সাহেবের এতে ভূমিকা কতটুকু, আর যারা এইসব কথা বলছেন তাদের ভূমিকা কতটুকু, এটা জনগণ জানে, আপনারা সাংবাদিকরাও জানেন। অতএব কারো কথায় চরমনায় পীর সাহেব ভণ্ড হয়ে যাবেন না, তাই না? আর কারো কোথায় জি। চরমনায় হিসাবে রাজনীতির পলিসি পরিবর্তনও করবেন না। এখন কেন বিএনপি আমাদেরকে প্রতিপক্ষ ভাবছে? প্রতিপক্ষ তো ভাবার কথা না, বিএনপির তো আরো বড় বড় শক্তি আছে, তাদেরকে প্রতিপক্ষ ভাবার কথা। বিএনপি তো আওয়ামী লীগের বিরুদ্ধে এই জাতীয় কথা বলে না। চরমনায় পিসা হুজুরকে ওনারা এইভাবে টার্গেট করলেন কেন? কারণ হলো বিএনপি দেখছে তাদের ক্ষমতায় যাওয়া একেবারেই সহজ হয়ে গিয়েছিল, কিন্তু চরমনায় পীর সাহেবের কারণে বিষয়টা একটু জটিল হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। তবে আমরা স্পষ্ট বলতে চাই, আমরা বিএনপিকে, বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবো, বিএনপি যাতে আওয়ামী লীগ হইতে না পারে, এটা আমরা করব ইনশাল্লাহ। এই। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব গাজী আতাউর রহমান। আপনি জি। আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে একটু সময় দিলেন। আপনার কাছে জি অনেক মাসুদ কামাল কৃতজ্ঞতা। ভাই, আপনাকেও ধন্যবাদ। শুক্রিয়া, অন্যদিন আবার কথা হবে ইনশাল্লাহ। আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। ধন্যবাদ মাসুদ কামাল ভাই, আপনাদের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য। আমি সত্যি সম্মানিত বোধ করছি এবং দর্শক শ্রোতাদেরকে আমার শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি আপনার অনুষ্ঠানের মাধ্যমে। জনাব এজাজ কবির, প্রথম যে প্রশ্নটা করতে চাচ্ছি আমরা, সেটা হলো পিয়ার পদ্ধতি। পিয়ার পদ্ধতি নিয়ে কিন্তু বেশ মাঠ এই মুহূর্তে গরম আছে। কেউ অবশ্য বলেনি যে পিয়ার পদ্ধতি না হলে তারা নির্বাচনে যাবেই না, এ ধরনের কোনো দাবি আমরা এখন পর্যন্ত শুনিনি। অন্তত লোকে জামাতে ইসলামের কাছ থেকে তো শুনিনি, কিন্তু তারা দাবিটা বেশ জোরে সোরে করছেন। তো পিয়ার পদ্ধতিতে নির্বাচন আসলে বিষয়টা কি, পিয়ার পদ্ধতিটা কি, এই সম্পর্কে কি আপনি আমাদের দর্শকদের একটু সংক্ষেপে বলতে পারবেন? ধন্যবাদ কামাল ভাই। পিআর পদ্ধতিটা আসলে এত, মানে আমি একদম ফ্র্যাঙ্কলি কথা বলি আপনার অনুষ্ঠানে, জি ইটস জি, ভেরি প্লিজ প্লিজ। কমপ্লিকেটেড, ভেরি কমপ্লিকেটেড ইস্যুস আমার কাছে মনে হয়েছে আর কি। সবার কাছে কি মনে হয় বা অন্যান্য দলের কাছে কি মনে হচ্ছে জানি না। দ্য ইজি প্রসেস, ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেম। ঠিক আছে, জি যিনি সবচেয়ে বেশি ভোট পাবে, যে একটা ভোট বেশি পেলো
উনি ওইখানে জয়ী হবে। কিন্তু পিয়ার পদ্ধতি, এই যে দাবি উঠছে যে পিয়ার পদ্ধতি, আমার প্রথম প্রশ্ন হলো যে আসলে আপনারা যারাই পিয়ার পদ্ধতি দাবি করছে তারা কোন পদ্ধতিতে দাবি করছে? এইটা এমন না যে এই পৃথিবীতে অন্যান্য দেশে পিয়ার পদ্ধতি নেই, বেশ কয়েকটা দেশেই পিয়ার পদ্ধতি আছে, কিন্তু বিভিন্ন দেশে পিয়ার পদ্ধতি বিভিন্ন ধরনের, এবং এই ধরনটা ডিপেন্ড করে গিয়ে হলো তাদের সামাজিক স্ট্রাকচারের উপরে, তাদের আপনার পলিটিক্যাল স্ট্রাকচারের উপরে, এবং আরো বিভিন্ন জিওগ্রাফিক ডাইমেনশনস আছে যেগুলোর উপরে বিবেচনা করে তারা হয়তো বা পিয়ার পদ্ধতিতে যায়। তো প্রথম প্রশ্ন আমি যেটা রাখতে চাই যে আমার দেশে কি সেরকম কোনো অবস্থা বা ভৌগোলিক ভাবে হোক, সামাজিক ভাবে হোক, এবং জিও পলিটিক্যাল পজিশনে হোক, আমি প্রথমত আমার আমার দেশ কি সেই জায়গাটাতে থাকতে পারে কিনা। এখন পিয়ার পদ্ধতিটা কি, সিম্পলি যদি আমরা যদি একদম ভেরি সিম্পলি যদি বলতে চাই, পিয়ার পদ্ধতিটার মধ্যে সিস্টেমের মধ্যে ধরেন একটা আছে যে আপনার ক্যান্ডিডেটের লিস্ট থাকবে ক্লোজ। ক্লোজ লিস্ট বলতে আমরা কি বুঝি? মনে করেন কথার কথা যে আপনার পার্টি, আপনি ইলেকশন করবেন পিয়ার পদ্ধতিতে, আপনি 300 আসনে আপনি একটা লিস্ট দিলেন। এই লিস্টটা ক্লোজ। ক্লোজ কিভাবে? 1 থেকে 300 এটা র্যাঙ্কিং হিসাবে যাকে দেওয়া হবে সে ওইভাবেই থাকবে। এখন একদম সিম্পলি বলতে গেলে যে পিয়ার প্রপোর্শনেট ওয়াইজে যখন মনে করেন আপনার দলটা আসলো, ধরেন কথার কথা আপনার দলটা 10টা সিট পেলো, তো এখন 300 জন তো আপনার লিস্টে যে 300 জন আছে সেই 300 জন তো পাবে না, তাহলে প্রথম 10 জন সেইটা পাবে। তাহলে এইখানে বাংলাদেশের কালচার অনুযায়ী তাহলে কি হবে যে ক্লোজ লিস্ট সিস্টেমে যদি হয়, তাহলে আপনার দলে একটা তদবির থাকবে, ভাই আমার নাম 1 নম্বরে রাখেন, আমার নাম 2 নম্বরে রাখেন। কারণ হ্যাঁ, ওইখানে একটা তদবির বাণিজ্য হয়ে যেতে পারে যে কোনো দলের মধ্যেই। হ্যাঁ, কারণ আলটিমেটলি পিয়ার সিস্টেমটা আপনি কমপ্লিটলি কতটুকু প্রপোর্শন পাবেন কি পাবেন না, কয়টা সিট পাবেন পাবেন না, এটা ভোটার ডেমোগ্রাফির উপরে আপনি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে আপনি এটা জানতে পারবেন। এটা একটা ক্লোজ সিস্টেম ব্যালট। আরেকটা হলো যে ওপেন ওপেন লিস্ট। ওপেন লিস্ট হবে, সেইখানে হলো যে হ্যাঁ ওপেন লিস্ট, ভোট আসলো প্রপোর্শনালিটি অনুযায়ী, কোনো ব্যক্তি যদি অতিরিক্ত ভোট পায় বা বেশি ভোট পায় তাহলে তখন আর ওই র্যাঙ্কিং অনুযায়ী আসবে না, যে বেশি ভোট পেয়েছে তার দলের লিস্টের মধ্যে থেকে। ঠিক আছে, মনে করেন যে 298 নম্বর যে প্রার্থী ওই চুয়াডাঙ্গার থেকে দাঁড়িয়েছে, উনি হয়তো বা ধরেন 200টা ভোট পেল, অন্যরা 1 থেকে 297 পর্যন্ত 200টা ভোট পায় নাই, তাহলে উনি 1 নম্বরে যাবেন। কিন্তু সেইটার আবার একটা ব্যাপার আছে, সেই জায়গাটাতে হলো যে পিআর সিস্টেম আমরা যেরকম এখন ফার্স্ট পাস দি পোল সিস্টেমে আমরা বলি না যে ভোট বাজেয়াপ্ত হয়েছে, মানে একটা মিনিমাম থ্রেশহোল্ড থাকা লাগে পাস করার জন্য, রাইট। অতটুকু ভোট পাইতেই হবে। তো এরকম পিআর সিস্টেমে একটা মিনিমাম থ্রেশহোল্ড থাকা লাগে। এখন এই থ্রেশহোল্ডটা আপনার ক্যান্ডিডেটের বেলাও থাকতে পারে, পলিটিক্যাল পার্টির বেলাও থাকতে পারে, আবার দুজনের বেলাও থাকতে পারে। এখন পলিটিক্যাল পার্টির বেলায় যদি এখন যদি একটা নিয়ম করা হয়, তাহলে এই থ্রেশহোল্ডটা কতটুকু করতে হবে যে একটা পলিটিক্যাল পার্টি টোটাল ভোটারদের মধ্যে বা টোটাল ভোটিং পার্সেন্টেজের মধ্যে কত পার্সেন্ট ভোট পেলে ধরা হবে যে সেই পার্টি আপনার পার্লামেন্টে যেতে পারবে একটা। দ্বিতীয়টা হলো যেই ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেট কতটুকু থ্রেশহোল্ড ভোট পেলে তাকে জয়ী বলে ধরা হবে। তো এইটাও এটাও বিচার বিশ্লেষণের একটা ব্যাপার আছে। তারপরেও আপনার এর বাইরেও আপনার আরো অনেক ইয়ে আছে, যেরকম মনে করেন যে মোটামুটি আপনি, আমি আপনাকে পাচ্ছি। মোটামুটি আমার মনে হচ্ছে এটা এটা মোটামুটি একটি জটিল একটা পদ্ধতি এবং আমি জটিল আপনাকে এর মধ্যে সিম্পল করে আর একটা পদ্ধতি আপনার আমি বলে দিই। একটা, এর মধ্যে অনেক বলেন। পদ্ধতি আছে, হাইব্রিড পদ্ধতি আছে যেখানে আপনার ফার্স্ট পাস দি পোল সিস্টেম এবং প্রপোর্শনালি হবে। আরেকটা পদ্ধতি হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, একটা ভোটও ওয়েস্ট হবে না। ঠিক আছে, এখন মনে করেন আপনার পার্টির থেকে আপনি যাদেরকে দিলেন, সেটা হলো যে আপনার কোনো একটা আসন থেকে একজন পাশ করলো, থ্রেশহোল্ড নিয়ে পাশ করলো, এক্সেস ভোট আছে, এই এক্সেস ভোটগুলি কি হবে? এই এক্সেস ভোটগুলি পরে অন্যান্য প্রার্থীদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে। এটা কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে? তার মানে ওই যে আমাদের বিএনপি সালাউদ্দিন সাহেব যে বলছিলেন যে আপনি ভোট দিবেন ঢাকায়, চলে যাবে নোয়াখালী। সো ক্যান্ডিডেটের হাতে থাকবে না যে উনি আসলে কোন ক্যান্ডিডেটটাকে চুজ করতেছেন, উনি পার্টিকে চুজ করতেছেন, 1 নাম্বার। 2 নাম্বারটা হচ্ছে এখানে স্বতন্ত্র প্রার্থীর দাঁড়ানোর কোনো স্কোপ নাই, ইটস অনলি অ্যাবাউট দি পলিটিক্যাল পার্টি। আর এইটার জি। সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ যেটা হচ্ছে যে
যে ইট উইল নট মেক আ স্টেবল গভর্নমেন্ট, এটা একটা আনস্টেবল গভর্নমেন্ট ক্রিয়েট করবে। এবং আপনার এখানে এই আরেকটা যেটা হচ্ছে, যেটা ফার্স্ট পাস আমাদের প্রেজেন্ট সিস্টেমের বেলা যেটা বলা হয় যে এক লোক সব নিয়ে যাচ্ছে, শক্তিশালী লোক সব নিয়ে যাচ্ছে, কিন্তু পক্ষান্তরে আমরা এটাও বলতে পারি যে যে দুর্বল, যে ভোট কম পাইলো, সেও কিন্তু একটা আসন পার্লামেন্টে নিয়ে যাচ্ছে। তো সেটাও কি ন্যায্য হবে? এই একটা প্রশ্নও কিন্তু রাখা যায়। আচ্ছা, আমরা মোটামুটি বুঝতে পেরেছি এই জিনিসটা একটু জটিলতার মধ্যে আছে, এবং এটার আসলে অনেকগুলি পদ্ধতি আছে। কিন্তু একদম পেয়ার পদ্ধতিকে বাতিলও করে দেওয়া যাবে না, কারণ অনেকগুলো দেশ, প্রায় আমি যতটুকু জানি প্রায় 90টার মতো দেশ এই মুহূর্তে পেয়ার পদ্ধতিতে ইলেকশন করে। এবং আমাদের যে পদ্ধতিটা আছে, যে আমরা ট্রেডিশনাল যে পদ্ধতিতে ইলেকশন করি, সেই পদ্ধতিতে ইলেকশন করে সম্ভবত 58 কান্ট্রি, আমি যতটুকু জানিছি আর কি। কাজে পিয়ার পদ্ধতি থেকে আমি বাতিল করে দিচ্ছি না, কিন্তু এই পিয়ার পদ্ধতিটা মানুষের মধ্যে এখনো অতটা ক্লিয়ার না। তো যখন ক্লিয়ার না, তখন মানুষকে এটা জোর করে খাওয়ানো যাবে কিনা, এই প্রশ্নটা কিন্তু আসবে। মানুষের মধ্যে আগে সচেতনতা তৈরি হোক, তৈরি হওয়ার পর মানুষ যদি বুঝে যান এটা দরকার, তখন মানুষের কাছ থেকে কিন্তু এই দাবিটা আসবে। কিন্তু এটা নিয়ে রাজপথে যখন যাচ্ছে, বিক্ষোভ করছে, এটা এইটাকে আপনি কেমন দেখছেন? আপনি আলোচনা টেবিলে আলোচনা করেন, এই ভালো মন্দ নিয়ে আলোচনা হোক, অসুবিধা নাই কোনো, কিন্তু রাজপথে কেন? এবং এটার ব্যাপারে কি আপনি বিরোধী দলগুলো যারা আন্দোলন করছে তাদের কাছ থেকে কোনো রকম লিখিত ভাবে, মানে কোনো বুকলেট, তারা কোনটা চায়, কোন পদ্ধতি চায়, এরকম দেখেছেন? আপনার প্রথম প্রশ্ন থেকেই আসি। হ্যাঁ, পৃথিবীতে অনেক দেশেই হচ্ছে, কিন্তু তাদের ভৌগোলিক অবস্থান, তাদের সিভিলাইজেশন, তাদের ইকোনমিক অবকাঠামো, ওই ইত্যাদি দেখতে হবে। আপনি যেরকম ধরেন টার্কিতে থ্রেশহোল্ড হচ্ছে 7%, হ্যাঁ, নিউজিল্যান্ডে থ্রেশহোল্ড হচ্ছে 5%। এখন তাদের জনগণের কতটুকু 7%, কতটুকু 5%, আর আমার 18 কোটি জনগণের মাধ্যমে কতটুকু থ্রেশহোল্ড হইতে হবে, এটা নিয়ে কোনো আলোচনা নাই, 1 নাম্বার। 2 নাম্বার, যারাই পিআর দাবি করছেন তারা কোন ধরনের পিয়ার দাবি করছেন এটা এখনো Right. উপস্থাপন করেন নাই। এবং এটা খুব জরুরি। হ্যাঁ, এখনো উপস্থাপন করেন নাই তারা কোন ধরনের পিয়ার পদ্ধতি যাচ্ছেন। সেগুলো বলছেন পিয়ার পিয়ার পিয়ার। তো পিয়ারের কোন পদ্ধতিতে আপনারা আসবেন, থ্রেশহোল্ড কতটুকু হবে, আপনারা যে পিয়ার পদ্ধতিতে আসতে চাচ্ছেন এটা আপনারা জনগণের কাছে পৌঁছিয়েছেন কিনা, জনগণ সেটা বুঝে কিনা, আপনারা বোঝানোর চেষ্টা করছেন কিনা যে পিআর পদ্ধতি তাদের দাবি মানলে জনগণের অধিকার আরো বেশি শক্তিশালী হবে, এরকম কোনো কিছু করছেন কিনা। আমার চোখে এখন পর্যন্ত কোনো কিছু পড়ে নাই, আমি দেখি নাই। এবং অন্যদিকে যেখানে আলোচনার টেবিলে ঐক্যমত কমিশনের কথা হচ্ছে, ওই জায়গা থেকে পিআর পদ্ধতি নিয়ে, মানে ভোটিং সিস্টেমটা নিয়ে রাজপথে আসাটা, আমি মনে করি এটা দ্বিচারিতা, এটা একটা ডুয়াল ক্যারেক্টারিস্টিক্স এর পরিচিতি দেওয়া। সো এটা এটা রাজনৈতিকভাবে আমি বিশ্বাস করি জনগণ কোনোভাবেই এটা ঠিকভাবে নিচ্ছে না। এটা সবাই বুঝতে পারছে যে এটা একটা পলিটিক্যাল স্টান্স, একটা পলিটিক্যাল প্রেশার ক্রিয়েট করার জন্য। আপনি যদি দেখেন, একটু যদি খেয়াল করেন, জামাত কিন্তু প্রায় প্রত্যেকটা আসনেই আনঅফিসিয়ালি তাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে দিয়েছে। যেরকম ধরেন আমাদের অ্যাডভোকেট শিশির মনির সাহেব, উনি দিরাইশাল্লাহ সিলেটের থেকে উনি ইলেকশন করবেন, এটা মোটামুটি শিওর, উনি নিজেও বলেছেন। তো এখন ওনারা যদি পিআর পদ্ধতি চান, আবার ইলেকশনের জন্য রেডি হচ্ছেন, আহ, আসলে এটাও একটা মানে দ্বিচারিতার মতো অবস্থান। এটা কেন ওনারা করছেন বুঝতে পারছি না। তবে ঐক্যমত কমিশনের টেবিলে বসে আলোচনা করে সিদ্ধান্তটা করাটাই আমার মনে হয় শ্রেয় ছিল, সমীচীন ছিল, এবং এটা একটা সিভিলাইজড ওয়েতে ছিল। আর ওনারা যদি কয়েকদিন আগে দেখলাম, শুনলাম, পত্রিকাও টিভি নিউজও শুনলাম, কত 78% না কত পার্সেন্ট লোক পিআর পদ্ধতির পক্ষে আছে। তো এত লোক যদি পিআর পদ্ধতির পক্ষে থাকে, তাহলে তো ওনাদের দাবি তো তার অবান্তর না। তাহলে বর্তমানে সিচুয়েশন, আপনারা ইলেকশনে এসে এই 78% হোক আর 98% লোক, এদের ভোট নিয়ে আপনারা পিআর পদ্ধতি চালু করে দেন। এতে কোনো অসুবিধা নেই, এটা তো মাঠে নামার কিছু নাই। আপনারা তো শিওর যে এত পার্সেন্ট লোক আপনাদের পক্ষে আছে, তাহলে তো এখানে তো কোনো প্রবলেমই নাই, আপনি পিআর নেবেন কেন? আপনি আসেন আচ্ছা, ফার্স্ট পাস সিস্টেমে এসে, তারপর আপনি চেঞ্জ করে নেন। রাইট, এটা একটা ভালো প্রস্তাব আপনার। হ্যাঁ, আমরা একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। সেটা হলো ওনাদের যে 5 দফা, এই 5 দফার মধ্যে আরেকটা দফা আছে, যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সঙ্গে যারা ছিল 14 দলের অন্যান্য যে পার্টি, সহযোগী পার্টি ছিল, সেগুলোকে নিষিদ্ধ করতে হবে। এরই মধ্যে আওয়ামী লীগের যে রাজনৈতিক কর্মকাণ্ডকে উপর এক ধরনের স্থগিতাদেশ এসেছে। আওয়ামী লীগ তো নির্বাচন তাহলে করতে পারছে না।
এবং যদি জাতীয় পার্টি এবং অন্যান্য দলগুলোর উপর একটা নির্বাহী আদেশের মাধ্যমে যদি স্থগিতাদেশ আদেশ চলে আসে, এটা কি আপনি মনে করেন গণতন্ত্রের জন্য ভালো কিছু হবে? ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্য। এটার জন্য যদি ইতিহাসে যদি দেখি, আহ রাজনৈতিক দল নিষিদ্ধকরণের আহ অভ্যাসটা কার ছিল অতীতে, ঐতিহাসিকভাবে যদি দেখি, এটা আমরা দেখি যে ফ্যাসিস্ট সরকারেরই এরকম একটা চরিত্র ছিল, যে রাজনৈতিক দল বন্ধ, পত্রিকা বন্ধ, কেউ থাকতে পারবে না। এর কারণে কিন্তু আপনি দেখবেন, আমরা সবাই জানি যে জাসদের উপরে কি ভয়াবহ পরিণত একটা অবস্থা হয়েছিল সেই স্বাধীনের পরে। তো যদিও জাসদের আইডিওলজিটা আমাদের দেশে অনেকেই একসেপ্ট করে নাই, এখন জাসদ প্রায় মানে বিলুপ্ত বলবো না, বাট জাসদের কোনো কার্যক্রম নেই। তো এখন জিয়াউর রহমান এসে সেই আহ একদলীয় শাসন প্রথা থেকে বহুদলীয় গণতন্ত্রে এটা আহ এই রাস্তাটা শুরু করলেন, প্রবর্তন করলেন। সেই ক্ষেত্রে আওয়ামী লীগও নতুন করে এসে রাজনীতি করার একটা সুযোগ পেয়েছে। সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যদি সত্যিকার গণতন্ত্র চর্চা করতে চান, দ্বিমত নিয়েই, ভিন্ন মত নিয়েই গণতন্ত্র চর্চা করতে হবে। হ্যাঁ, আমি বলছি না যে এই যে 15 বছর বা 17 বছর যারা মানবতা বিরোধী কাজ করেছে সরকারের থেকে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তাদের বিচার অবশ্যই করতে হবে। তার এবং এর জন্য আওয়ামী লীগ একটা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি হিসাবে তাকেও দায়বদ্ধ থাকতে হবে। কিন্তু তার সঙ্গে যারা ছিল, যার দোসররা, তাদেরকেও দায়বদ্ধ হতে হবে আইনগতভাবে। কিন্তু তাদের রাজনৈতিক কার্যকলাপ বা তাদের কোনো একটা যে আইডিওলজি ধারণ করে, সেইটা বন্ধ বা নিষিদ্ধ করার পক্ষে আমি ব্যক্তিগতভাবে নই। তাহলে এখানে গণতান্ত্রিক চর্চাটা আসে না। তো এই জায়গাটাতে এখন যেরকম দেখেন, আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয় নাই, আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে। আচ্ছা, জাতীয় পার্টির এটা কার্যকলাপ, নিষিদ্ধ জাতীয় করা হয় নাই, নিষিদ্ধ করা হয় নাই, কিন্তু কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে, এর মধ্যে পার্থক্য কোন কার্যকলাপ দূর? নিষিদ্ধ। পার্থক্যটা হলো যে তার মানে আওয়ামী লীগ এখনো বাংলাদেশে একটা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, বাট ইন দ্য প্রেজেন্ট আচ্ছা, সার্কামস্ট্যান্সেসে তাদের অতীত আহ, আচরণের কারণে দেশ যেভাবে পরিচালনা করেছে, মানবতা বিরোধী কাজ যেভাবে করেছে, সেই কারণগুলোতে আপাতত তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। তারা কোনো ধরনের রাজনীতি করতে পারবে না। তাদের যে অপরাধ করেছে কি করে নাই সেটা বিচার বিশ্লেষণ হওয়ার পরে, তারপরে হয়তো বা পরবর্তী কোনো সিদ্ধান্ত আসলেও আসতে পারে, সেটা কি আসবে সেটা সময় বলে দিবে। এবং একই ক্ষেত্রে এখন যেরকম জাতীয় পার্টির কথা বলা রাজনৈতিক হচ্ছে। দলকে যদি রাজনীতি করতে না দেন, রাজনৈতিক জি, দলকে যদি রাজনীতি করতে না দেন, তাহলে নিষিদ্ধের বাকি থাকলো কি? আপনি যেটা হলো যে এখানে এটা একটা, হ্যাঁ আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। মানে নিষিদ্ধের বাকি থাকলো মানে এটা হলো যে তারকে এখনো পার্টি হিসেবে বাংলাদেশে রেজিস্টার রাখা হয়েছে। সে ভবিষ্যতে চাইলে রাজনীতি করতে পারবে, কিন্তু আদৌ সে অপরাধ করেছে কিনা, করে থাকলে সেটা বিচার সম্পূর্ণ প্রক্রিয়া হয়ে যাওয়ার পরে দলের নেতৃত্ব চেঞ্জ আসবে কিনা, তাদের আইডিওলজি চেঞ্জ আসবে কিনা, সেটা তাদের পরের ব্যাপার। কিন্তু আপাতত তারা কোনো ধরনের রাজনীতি করতে পারবে না। বাট মানে আপনি আছেন, আপনি টক, আপনি সাংবাদিক আছেন, কিন্তু আপনি আপাতত কিন্তু কোনো টক কথা শো বলতে করতে পারবে না, পারবেন না। আপনি আপনি আপাতত কোনো কোনো কথা বলতে পারবে না। আপনি কোনো সাংবাদিকতা করতে পারবেন না, কারণ আপনার অতীতের ইতিহাস বা অতীতে বলে যে সাংবাদিকতার মধ্যে আপনার ইয়েলো জার্নালিজম করেছেন, সেটার এখন ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত আপনি সাংবাদিকতা করতে পারবেন না, কিন্তু আপনার সাংবাদিকতা করার যে লাইসেন্সটা সেটা এখনো অক্ষুণ্ণ আছে। তাহলে এই ধরনের সিদ্ধান্ত তো জাতীয় পার্টি সম্পর্ক মানে চাওয়া যেতে পারে। কারণ আওয়ামী লীগের যে যে জাতীয় পার্টির বিচার হবে, বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা কোনো রাজনীতিক কর্মকাণ্ড করতে পারবে না। একই তো হতে পারে, তাহলে তো তারাও নির্বাচন হ্যাঁ, করতে পারবে না। চাওয়া যেতে পারে সিদ্ধান্তটা। এখন দেখেন বিষয়টা কি হচ্ছে জানেন, বিষয়টা হচ্ছে যে সবকিছু না বিএনপির দিকে তীর ছোড়া হচ্ছে। কারণ বিএনপি এখন মানে সবাই ধারণা করে নিচ্ছে যে বিএনপি বোধহয় ক্ষমতায় এসেই গেল। হ্যাঁ, তো আসলে এখন জাতীয় পার্টিকেও যদি নিষিদ্ধ করা হয় বা তার কার্যকলাপ যদি নিষিদ্ধ করা হয়, এটা তো বিএনপির হাতে কিছু করার নাই, এটা সরকারের কাছে। সরকার বুঝুক। কারণ বারবার যখন জিজ্ঞেস করা হয়, বিএনপি কে জিজ্ঞেস করা হয়, বিএনপির উপর প্রেশার দেওয়া হয়। বিএনপি তো এখন ক্ষমতায় নাই, বিএনপি তো ক্ষমতায় আসে নাই, আদৌ আসবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে ইলেকশন না হওয়া আগ পর্যন্ত। তো সেই ক্ষেত্রে এই জায়গাটায় আমার মনে হয় বিএনপি বা আমরা কেউই
ওই জায়গাটায় উত্তর দিতে পারবো না। একমাত্র বর্তমানে সরকারের যিনি বসে আছেন ওনারাই সিদ্ধান্ত নিতে পারবেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবেন কি করবে না। তবে একটা প্রশ্ন থেকে যায়, সেই হ্যাঁ, প্রশ্নটা হলো যে রাজনৈতিকভাবে যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করেছেন, আপনারা এখন ঐক্য কমিশনের টেবিল থেকে বের হয়ে রাজপথে চলে এসেছেন, এই মুহূর্তে জাতীয় পার্টির নিষিদ্ধকরণ চাচ্ছেন। তো ওভারঅল রাজনীতিতে এইগুলা বেনিফিশিয়ারি কে হবে? এক নাম্বার। দুই নাম্বার, এগুলা যেভাবে আপনারা আহ, ইয়ে চাচ্ছেন, মানে সবাই পিআর পদ্ধতি চাচ্ছে, সেই ক্ষেত্রে আমার সার্বভৌমত্বের অক্ষুণ্ণতাটা থাকবে কিনা, এইসব বিষয়ে কিন্তু আমাদের চিন্তা করার ব্যাপার আছে। কারণ অতীতে আমরা যেটা দেখেছি যে আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের ফরেন পলিসি, আমাদের দেশের ইকোনমিক পলিসি, আমাদের দেশের ডিফেন্স পলিসি, তিনটা মেরুদণ্ড দেশের যেটা থাকে, তিনোটাই অলমোস্ট এটা খুব মানে প্রায় বিন্যাসের দিকে চলে গিয়েছিল, ছিলই না, প্রায় শেষ পর্যায়ের দিকে চলে গিয়েছিল। তো আমাদের সেই জায়গাটায় ঐক্যমত থেকে, হ্যাঁ আমরা ভিন্ন মত পোষণ করতেই পারি, তবে আমার অনুরোধ থাকবে সবার কাছে, এবং আমি আমার নিজেও বিশ্বাস করি যে একটা দেশ চালাতে গেলে যে রাজনীতির যে আদর্শই থাকুক, এই তিনটা বিষয়ে ঐক্যমতে থাকতে হবে। যারা এই তিন বিষয়ে ঐক্যমতে থাকতে পারবে না, তাদের আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশ